হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং আগেও হয়েছে। তা তো আমরা জানি। এই 2023 সাল শেষ হতে চলেছে। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এজেন্সি ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন একটা ভয়ঙ্কর কথা শুনিয়েছিল উত্তর মেরু অঞ্চলের তাপমাত্রার লিকেজের বিষয়ে এবং এর বাজে প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে কিভাবে পড়তে চলেছে সেই কথাও শুনিয়েছিল। তো চলো আজকে সেই বিষয় নিয়েই কিছু আলোচনা করা যাক। ইউএসের এই অ্যাডমিনিস্ট্রেশন যে প্রভাবের কথা শুনিয়েছিল সেটা হলো এই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে একটা ভয়ঙ্কর ধরনের কোল্ড ওয়েভ বয়ে চলবে, যেটা এতটাই ডেডলি হবে যে আগে ঘটে যাওয়া এই ধরনের ঘটনার রেকর্ড খুব সহজেই ভেঙে যাবে। তোমরা হয়তো জেনে থাকবে যে গত 2019 সালের জানুয়ারি মাসে ইউনাইটেড স্টেটসে এক ভয়ঙ্কর কোল্ড ওয়েভ এসেছিল এবং বিস্তীর্ণ এলাকা কভার করেছিল। এই ওয়েভের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেই সময় প্রায় -49 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই সময় আমেরিকার সবথেকে গরম ওয়েদারের জায়গা টেক্সাস, যে জায়গার নর্মাল তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, সেই জায়গার তাপমাত্রা সেই সময় প্রায় -18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছিল। সেই সময় এই কারণের জন্য ইউএসএকে প্রায় 5,000 প্লেন ক্যান্সেল করতে হয়েছিল এবং আর্থিক ক্ষতি যেটা হয়েছিল হিউজ, প্রায় $950 মিলিয়ন কাছাকাছি। সচরাচর আমরা যেটা জানি যে এই ধরনের কোল্ড ওয়েভ পৃথিবীর মেরু অঞ্চলেই ঘটে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই একই ধরনের ওয়েদারের প্রভাব মেরু অঞ্চল টপকে আরও নিচে ইউএসএ, কানাডা ও ইউরোপ এইসব এরিয়া পর্যন্ত চলে আসছে। কিন্তু কেন? নর্মালি তোমরা যদি মেরু অঞ্চলের দিকে তাকাও তাহলে দেখবে যে এই দুই মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা বাতাসের ঘূর্ণিঝড় বয়ে চলেছে কন্টিনিউয়াসলি, যার গতিবেগ ঘন্টায় প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি হয়। এই ঝড়কেই আমরা যে নামে চিনি সেটা হলো পোলার ভর্টেক্স। এই পোল এরিয়ায় এই ঝড়ের ক্ষমতা ঠিক কতটা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা একটা সময় ডিকোড করা হয়েছিল। কিভাবে করেছিল? এর পিছনে একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার ঠিক প্রাক্কালে আমেরিকার সেই সময় রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রায় 50,000 মিলিটারি এয়ারক্রাফট তৈরি করতে চেয়েছিলেন। এই কারণের জন্য তার প্রায় 10,000 মিটিওরোলজি ট্রেন্ড অফিসারদের প্রয়োজন ছিল। সেই সময় ইউনিভার্সিটি অফ শিকাগোতে কাজ করতে থাকা সুইডিশ মিটিওরোলজিস্ট কার্ল গুস্তাফ রসবিকেও এই মিলিটারি প্রজেক্টে অ্যাড করা হয়েছিল। তারা যখন প্লেনের ডিজাইন করছেন তখন তারা লক্ষ্য করেছিলেন যে বেশিরভাগ সময়ই যুদ্ধের প্লেনগুলো তাদের টার্গেট মিস করছে। তখন গুস্তাফ রসবি এটা ভেবেছিলেন যে অনেক উচ্চতা থেকে এই বমগুলো পড়ছিল বলেই হয়তো টার্গেট মিস করছিল তারা। তার কারণ হাই অল্টিটিউডের বাতাস বয়ে চলার প্রভাব। এই টার্গেট যাতে না মিস হয় তার জন্য গুস্তাফ রসবি এক ম্যাথামেটিক্যাল ডিজাইন যখন তৈরি করছিলেন তখন তিনি লক্ষ্য করেছিলেন যে মেরু অঞ্চলে বয়ে চলা যে পোলার ভর্টেক্স সেটা শুধুমাত্র ইউএসএ, কানাডা ও ইউরোপের ওয়েদারকেই প্রভাবিত করে না, এটা সারা পৃথিবীর ওয়েদারকেই প্রভাবিত করে এবং যে বাতাসের দ্বারা এই সারা পৃথিবীর ওয়েদার প্রভাবিত হয় তাকে বলে পোলার জেট স্ট্রিমস। চলো এই ব্যাপারটা একটু খুলে বলা যাক। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, এই জিনিসটি পৃথিবীর দুটো পোল এরিয়াতেই কার্যকরী। আমরা সবাই জানি যে পৃথিবীর নিরক্ষরেখায় বা ইকুয়েটারে সূর্যের আলো ডাইরেক্টলি এসে পড়ে, ফলে ওই জায়গার বাতাস গরম হয়ে যায় এবং উপরে উঠতে থাকে। যথারীতি সেই ইকুয়েটার জোনে একটা নিম্নচাপ তৈরি হয়। সেই ইকুয়েটার জোনের গরম বাতাস উপরে উঠে ঠান্ডা হয়। আমরা জানি যে গরম বাতাসের থেকে ঠান্ডা বাতাস ভারী এবং সেই ভারী ঠান্ডা বাতাস পৃথিবীর 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে নিচে নেমে আসে। এই ঘটনাটি ঘটতে ঘটতে যা সময় লাগে সেই সময়ের মধ্যে এই ঠান্ডা হওয়া বাতাসের সঙ্গে আরও উত্তর বা দক্ষিণ থেকে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে ধাক্কা লাগে
এবং এই দুটো ঠান্ডা বাতাস পৃথিবীর 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে নিচে নেমে আসে। পৃথিবীর সেই দুটো গোলার্ধে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই কারণে হাই প্রেসার জোন তৈরি হয়। এই হাই প্রেসার জোনের বাতাস দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ নিরক্ষরেখায় আগে থেকে থাকা নিম্নচাপ এরিয়াতে ছুটে আসে এবং তার সঙ্গে সঙ্গে এটা ভেবে দেখো যে সেই এরিয়াতে হাওয়া বয়ে চলার একটা বৃত্ত তৈরি হচ্ছে। সেই বৃত্তকে বলা হয় হ্যাডলি সেলস। আর ওই নিচে নামা বাতাসের আরেকটি ভাগ পৃথিবীর 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অর্থাৎ সাব পোলার রিজিয়নের দিকে বয়ে চলে। এই বয়ে যাওয়া বাতাসের সঙ্গে মেরু অঞ্চল থেকে আসা বাতাসের ধাক্কা লাগে পৃথিবীর সারফেসের ওপরেই, এবং সেই ধাক্কা লাগার পরে খুব স্বাভাবিকভাবেই সেই বাতাস উপরের দিকে ওঠে এবং সেই সাব পোলার রিজিয়নে একটা নিম্নচাপ তৈরি হয়, ঠিক যেমন নিরক্ষরেখা অঞ্চলে হয়। এই উপরে উঠে যাওয়া বাতাস দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ পৃথিবীর 30 ডিগ্রি অক্ষাংশের দিকে চলে যায়, সেই কারণে সাব ট্রপিক্যাল রিজিয়নে বাতাসের একটা বৃত্ত তৈরি হয়। এই বৃত্তকে বলে ফেরাল সেল। এবং এই উপরে উঠে যাওয়া বাতাসের আরেকটি ভাগ চলে যায় মেরু অঞ্চলে। সেই ঠান্ডা বাতাস মেরু অঞ্চলে গিয়ে নেমে তৈরি করে হাই প্রেসার জোন। সেই সাব পোলার রিজিয়নে অর্থাৎ 60 ডিগ্রি অক্ষাংশে অন্য দুটি জোনের মতোই বাতাস বয়ে চলার একটা বৃত্ত তৈরি হয়। এই বাতাসের বৃত্তকে পোলার সেল বলে। ছোট করে বললে সারা পৃথিবীতে বাতাসের প্রবাহের জন্য 3টে বাতাসের বলয় বা বৃত্ত তৈরি হয়: হ্যাডলি সেল, ফেরাল সেল ও পোলার সেল। আর সারা পৃথিবীর মধ্যে নিম্নচাপ তৈরি হয় নিরক্ষরেখা ও দুটো সাব পোলার রিজিয়ন্সে, আর উচ্চচাপ তৈরি হয় দুটো পোলার রিজিয়ন্স ও দুটো সাব ট্রপিক্যাল রিজিয়ন্সে। পৃথিবী যে নিজের অক্ষরেখাতে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তার জন্য বাতাসের ডাইরেকশন ঠিক সোজা হয় না। পৃথিবীর বিভিন্ন রিজিয়ন্সে ঠান্ডা ও গরম বাতাসের যে ধাক্কা লাগছে সেটা ঠিক সোজাভাবে হয় না, একটা কার্ভের মতো রাস্তা তৈরি করে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এই কার্ভ তৈরি করে ধাক্কা লাগাকে কোরিওলিস এফেক্ট বলে। আর ঠিক এই কারণেই মেরু অঞ্চলে একটা বাতাসের ঘূর্ণি তৈরি হয়, যেটাকে আমরা পোলার ভর্টেক্স নামে জানি। এই পোল এরিয়ায় ঠিক নিচের দিকে অর্থাৎ পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই কোরিওলিস এফেক্টের জন্যই বাতাস বয়ে চলার একটা টানেল তৈরি হয়, যাকে আমরা পোলার জেট স্ট্রিমস নামে জানি। এটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে, যেটা পোল এরিয়ায় বাতাসের ঘূর্ণিকে বা পোলার ভর্টেক্সকে নিচের দিকে নামতে দেয় না বা মেরু অঞ্চলেই আটকে রাখে। তবে মাঝে মাঝে এই জেট স্ট্রিমস আলগা হয়ে যায় আর তখনই কোল্ড ওয়েভ নিচের দিকে নামে। বিশেষত সেই কারণেই ইউএসএ, কানাডা ও ইউরোপের মতো জায়গায় তুষার ঝড় তৈরি করে। বিজ্ঞানীদের মতে এই সব এরিয়াতে তুষার ঝড় 1 দশকে 2বার হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যাবে যে এই তুষার ঝড় হওয়ার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। অবশ্যই এর পিছনের আসল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই পৃথিবীর ইকোসিস্টেমে প্রচণ্ড আঘাত লাগে। গ্লোবাল ওয়ার্মিং দিনের দিন বাড়তে থাকলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা এখনও কল্পনাই করতে পারছি না। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফসলই হচ্ছে এল নিনো, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, এন্ড স্ক্রিনে দিয়ে দেব, দেখে নিও। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মত নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।